ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিয়ে কাদা মাটিতে ফেলে দেওয়ার? সরি সরি আপু, আমি বুঝতে পারি নাই। আসলে আমাকে ওই কুকুরটা আমার পিছনে লাগছে, ওর থেকে বাঁচার জন্য দৌড়াতে গিয়ে আপনার সাথে ধাক্কা লাগছে। আয়ান কথা শেষ হইতেই কুকুরটা এসে ঘেউ ঘেউ করলে নদী ভয়ে উঠে লাফ দিয়ে আয়ানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে বাঁচা, না হইলে তোর খবর আছে। আয়ান নদীর স্পর্শে দাঁড়িয়ে গেল। আয়ান কুকুরটাকে সরানোর চেষ্টা করতে লাগলো। কুকুরটা আরো বিগড়ে গেলে আয়ান নদীর হাত ধরে দৌড়াতে লাগলো। একটা গুলির ছিপার ভেতরে দুজনে ঢুকে পড়লো। নদী ভয়ে আয়ানের বুকে মুখ লুকালো। আয়ান এদিকে সেদিকে তাকিয়ে দেখতে লাগলো কুকুরটা চলে গেছে নাকি আছে। কুকুরটাকে এদিকে আসতে দেখে আয়ান নদীর হাত ধরে বলে, দৌড় দেন, ওই দিকে আসছে। আয়ান নদীর হাত ধরে দৌড়ে যেতে লাগলো। হঠাৎ করে সামনে যেতে একটা রুম ঢুকে পড়লো। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। নদী বলে ওঠে, ওই ওই দরজা লাগালি কেন? তোর মতলব বেশি ভালো না। রেপ করব? আমার কাছে আসলে আমি খুন করে ফেলবো। কুকুর দেখে যেভাবে ভয়ে আমাকে জড়িয়ে ধরেছিলেন, এতে বোঝা যায় খুন করার মতো সাহস আপনার নাই। আয়নের কথা শুনে নদী তোতলাতে তোতলাতে বলে, তুই তুই নিজেও তো ভয় পেয়ে আমাকে নিয়ে এখানে আসলি। তো জানেন যে কুকুরের ভয়ে দুইজন এখানে লুকিয়েছি, তারপরও আমাকে বলেন কেন তোর মতলব ভালো না? বড় বোন হয়ে ছোট ভাইকে যা ইচ্ছা বলতে পারি, এখানে রেগে যাওয়ার কি আছে? আমি আবার কোন কালের ছোট ভাই হইলাম? নদী কিছু বলতে যাবে তখন কয়েকজন মানুষজন দরজা ধাক্কা দিতে লাগলো। আয়ান নদী চমকে গেল। নদী বলে উঠে, কে? নদীর কণ্ঠ শুনে কেউ একজন বলে উঠল, ওই দরজা খুল, না হলে দরজা ভেঙে ফেললাম। দরজা ভাঙলে তোদের খবর আছে, নোংরামি করার জায়গা পাস না। আয়ান দরজা খুলে দিলে লোকগুলো আয়ানকে মারতে লাগলো। নদী পালাতে যাবে, সাথে কয়েকজন ছেলে চুল ধরে নদীকে থাপ্পড় মারলে আয়ান রেগে লোক তিনটাকে লাথি মেরে ফেলে দিয়ে বলল, আমরা কি করছি সেটা না বলে মেয়ে মানুষের গায়ে হাত তোলার সাহস কোথা থেকে পান? আপনাকে কে অধিকার দিয়েছে মেয়ে মানুষের গায়ে হাত তোলার? আয়ানের কথা শুনে তিনজন উঠে বলে, ওকে ধরেন ভালো করে, এখানেই নোংরামি করে। আবার আমাদের বলে সাহস কি করে হয়, দুজনকে ধরে নিয়ে চলেন। কথাগুলো বলেই দুজনকে ধরে নিয়ে যেতে লাগলো। নদী বলতে লাগলো, আমাকে ছেড়ে দেন, আমি কিসের নোংরামি করছি? আমাকে ছেড়ে দেন, আমাকে ট্রেন ধরতে হবে, দয়া করে আমাকে ছেড়ে দেন। নদীর কথা শুনে একজন বলে, দেখেছেন কাহিনী, আমাদের এখানকারও না, আমাদের বস্তিতে নাম খারাপ করতে এসেছে। ওদের ধরে বিয়ে পড়িয়ে দিলে ভালো হবে। এখানে মজা নিতে আসা, বের করছি। কি বিয়ে মানে? আমি ওনাকে চিনি না, আর না উনি আমাকে চেনে। আপনারা কি যাতা বলছেন? আমাকে যেতে দেন, আমি ওকে চিনি না, ওই আমাকে চেনে না। দুজনের কথা শুনে একজন থাপ্পড় মেরে বলে, আমাদের বোকা মনে হয়? আর মজা নেওয়ার সময় ভালো লাগে, বিয়ে করতে মন চায় না? বিয়ের কথা বলছি আর তখন একে অপরকে চিনেই না। এই নোংরামি বের করছি, ওয়েট। দুজনকে টেনে নিয়ে যেতে লাগলো। কিছু দূর নিয়ে গেলে আয়ান নদী নিজেদের মুখ ঢেকে রাখার চেষ্টা করতে লাগলো। দুজনকে টেনে কাজী অফিসে নিয়ে চলে গেল। আয়ান নদী দুজন বারবার অনুরোধ করতে লাগলো ছেড়ে দেওয়ার জন্য। সবাই মেরে ধরে জোর করে বিয়ে পড়িয়ে দিল। আর দুজনকে বলল, নেক্সট টাইম যদি তোমাদের এইখানে দেখি কপালে দুঃখ আছে, নোংরামি করতে আছোস তাই না? গলির ভেতর থেকে শুরু করে সোজা আমার ঘরে গিয়ে নোংরামি মন চাইছে গলায় চেপে ধরি। আমার রুমটাই খারাপ করে দিল। কথাগুলো বলেই লোকটা চলে গেল। নদী কান্না করতে বলে উঠে, তোর জন্য এসব হইল, তুই ইচ্ছে করে এসব করছস, তোরে আমি খুন করে ফেলবো। আয়ানকে নদীর মারতে যাবে, সাথে সাথে আয়ান নদীর হাত ধরে ফেলে, বলে, দেখেন, আমি এখানে কাজের জন্য এসেছিলাম, আমি চাকরি খুঁজতে এসেছি। আমি কিভাবে ইচ্ছে করে এসব করব? আমার ফ্যামিলি জানলে কতটা কষ্ট পাবে আপনি জানেন? চুপ কর, তুই ইচ্ছে করে করছস। তোর সাথে দেখা হওয়ার পর থেকে যত ঝামেলা হচ্ছে, তুই সব নষ্টের মূল। আজব তো, সব দোষ আমার নিজের। মনে হয় নাই আপনাকে বলছিলাম আমাকে জড়িয়ে ধরতে, নিজেই জড়িয়ে ধরে এখন আমার উপরে দোষ চাপাচ্ছেন। দেখেন, এখানে আমারও দোষ নাই, আপনারও নাই। ওঠেন, কাজী অফিসে বসে থাকবেন নাকি? আমি এখন বাসায় যাব। কিভাবে আমার ট্রেনও ছেড়ে দিয়েছে 10 মিনিট আগে।
আপনি এখানে কেন এসেছিলেন? এক ফ্রেন্ড দেশের বাইরে গেল, ওর সাথে দেখা করতে এসেছিলাম। বাহিরে চলেন, ওনারা বিয়ে করবে। আয়ান নদী কাজে অফিস থেকে বের হয়ে গেল। নদী বাইরের একটা বেঞ্চিতে বসে কান্না করতে লাগলো। আয়ান বলে ওঠে, কান্না কেন করেন? আপনি আপনার ফ্রেন্ডদের বাসায় যান, সকালে ট্রেনে চলে যাইয়েন। আমার ফ্রেন্ড এখানে হোটেলে উঠেছিল, ওই অলরেডি বের হয়ে গেছে। ও তাহলে আর কি, হোটেলে খুঁজেন, রুম পেলে চলে যান। আপনাকে দেখে তো বড়লোক মনে হচ্ছে। অহংকার তো বড় লোকদের মতো। কি বললি? আমি অহংকারী? কই না তো। মজা করবি না, বিপদের সময় মেজাজটা খারাপ করিস না। এখানে বসে না থেকে চলে যান। কোথায় যাব এই রাতে? হোটেলের রুম পাওয়া যাবে নাকি? খুঁজে দেখলে তো আর সমস্যা নাই, তাই না? যান, উঠেন, সময় নষ্ট না করে যান। তুই কোথায় থাকবি? আমি ছেলে মানুষ, যেখানে ইচ্ছে থাকতে পারবো। আপনি যান। আমার ব্যাগটা মনে হয় ওই রুমে আছে। ব্যাগটা তো দেখছি না। চলেন, ব্যাগ নিয়ে আসি। নদী আয়নের সাথে যেতে লাগলো। ওই গলি দিয়ে ঢুকে লোকটার রুমের সামনে গিয়ে নক করলে লোকটা দরজা খুলে বলে, ওই কিরে, তোরা দুজন এখানে কেন? ব্যাগটা? আয়ান রুমের ভিতরে ঢুকে ব্যাগটা নিয়ে নিল। ব্যাগ নিয়ে নদীকে বলে, চেক করেন সব ঠিক আছে নাকি। নদী ব্যাগ চেক করে দেখে ওর টাকা নেই। নদী বলে ওঠে, সব ঠিক আছে, বাট টাকাগুলো নাই। নদীর কথা শুনে লোকটা দুজনকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলে, তোদের টাকা কোথায় ফেলছিস সেখানে গিয়ে খোঁজে, এখান থেকে যা। কথাটা বলেই দরজা লাগিয়ে দিল। আয়ান দরজা ধাক্কা মারতে যাবে, নদী বলে উঠে, থাক, বাদ দাও। এখানে ঝামেলা করলে আমাদের বিপদ, যেহেতু আমরা এখানে নতুন। ওই টাকা নিয়েছে। আমি জানি, বাট ঝামেলার দরকার নেই, কার্ড দিয়ে টাকা বের করতে হবে। নদী আয়ানকে টেনে নিয়ে গেল। আয়ান নদীকে নিয়ে সোজা কার্ড থেকে টাকা তুলতে নিয়ে গেল। আয়ান বাইরে দাঁড়িয়ে থাকলো। নদী টাকা বের করে বাইরে আসলে আয়ান বলে, আপনি তাহলে চলে যান, হোটেল খুঁজতে আমি চলে গেলাম। কোথায় থাকবে তুমি? স্টেশন যাব, ওইখানে আমার জন্য বেস্ট হবে। তুমি তো হোটেলে উঠতে পারো। গরিব ঘরের সন্তান আমি, হোটেলে থাকার মতো টাকা আমার নাই। আপনি যান, আমি আসছি। আয়ান চলে যেতে নিলে নদী পেছন থেকে ডাক দিয়ে বলল, তুমি চাইলে আমার সাথে যেতে পারো, 2টা রুম নিব। স্টেশনে থাকা ঠিক হবে না। বলার জন্য ধন্যবাদ, বাট আমি যেতে পারবো না। তুমি চাইলে আসতে পারো, আর এখন তো তুমি আমার হাজবেন্ড হয়ে গেছো। তুমি না মানলেও তুমি আমার হাজবেন্ড, আর মানলেও এটা অস্বীকার করা যাবে না। তাই তুমি আসতে পারো, সকাল হইলে যার যার পথ ধরলে হবে। না, আমার জন্য টাকা নষ্ট করতে হবে না। আমি স্টেশন থাকতে পারবো, আর এইটা আমার অভ্যাস আছে, আগেও থেকেছি, তাই চিন্তা করবেন না। আপনি চলেন, যান। আয়ান হাঁটতে লাগলো। নদী আয়ানের পেছন পেছন যেতে লাগলো। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। আয়ান বেশ কিছু দূর গিয়ে পেছনে তাকাতেই দেখে নদী। আয়ান নদীকে দেখে বলে, কি ব্যাপার, আপনি এখানে? আমার ক্ষুধা লাগছে, চলো রেস্তোরাঁয় যাই, দুজন খেয়ে আসি, বিল আমি দিব, চলো। দেখো, একা একটা মেয়েকে রেখে চলে যাওয়ার কিন্তু ঠিক না। হোটেলে যদি রুম না পায় তখন আমি একা কোথায় যাব? আপনি আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছেন? আপনিও জানেন আমাদের বিয়েটা দুর্ঘটনায় হয়ে গেছে, এখানে আমরা কেউ মানি না। সো সেখানে আপনি এত ভালো ব্যবহার করেন না তো। আমি মেয়ে মানুষ, একা থাকা সম্ভব না। এখানে তেমন কিছু চিনি না। এখানে বখাটে ছেলেরা ধরলে আমি কি করব? রাতটা একটু আমার সাথে থাকলে কি তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে? আমাকে ভয় লাগছে না নাকি? আমি যদি আপনার সাথে উল্টাপাল্টা কিছু করি তখন কি করবেন? তুমি তো হাজব্যান্ড হও, আর আমার মনে হয় না তুমি ওইরকম কিছু করবে। দূর, বারবার হাজব্যান্ড বলবেন না তো। ওকে, সরি, বাট চলো যাই। আরে মনে করো আমি ট্রিট দিচ্ছি। রেস্তোরাঁ যেতে পারবো না, পাশে ওইদিকে অনেক ভাতের হোটেল আছে, যদি খেতে পারেন তাহলে আমার সাথে আসেন। ওকে। নদী আয়ানের সাথে যেতে লাগলো। আয়ান খুঁজতে খুঁজতে একটা হোটেলের ভিতরে চলে গেল। আয়ান নদীকে বুঝতে গিয়ে নিচে সামনে বসলো। ওয়েটার আসলে আয়ান বলে, কি কি পাওয়া যাবে? আয়ানের কথা শুনে বলে ওঠে, খিচুড়ি, মাংস, রুটি, ভাত, ডিম ভুনা, ছোট মাছ, বড় মাছ, যেইটা খান। আয়ান নদীর দিকে তাকিয়ে বলে, কি খাবেন বলেন? সব দিন 2 প্লেট করে। কি বলেন,
এত খারাপ কে খাবে? তুমি খাবা? আমিও খাই না। আমাকে খিচুড়ি আর ডিম ভুনা নিয়ে এসে দেন। আর আপনি কি কি খাবেন সেটা বলে দেন। আমাকেও তাহলে খিচুড়ি ডিম ভুনা দেন। সাথে মাংস নিয়ে আসেন। আয়ান অর্ডার দিয়ে ফোন বের করে। কল রিসিভ করলে ওই পাশ থেকে একজন বলে ওঠে, তুই কোথায় রে? তোর আঙ্কেল অনেক চিন্তা করছে, এখন তো আসলি না। আব্বুকে বলো আমি ট্রেনটা ধরতে পারি নাই, সকালে ট্রেনে চলে যাব। আচ্ছা, তুই কোথায় থাকবি? দেখি। আচ্ছা রাখ বাই। আয়ান কল কেটে দিল। খাবার আসলে আয়ান মাংস ডিম নদীর দিকে এগিয়ে দিল। নদী বলে ওঠে, আমি তো মাংস অর্ডার দেই নাই, তুমি দিয়েছো, তুমি খাও। আপনার জন্য করছি, আপনি খান। আমি একা খেতে পারবো না। আমি কিছু শুনতে পারছি না। আয়ান কথাগুলো বলে খাওয়া শুরু করলো। নদী আয়নের দিকে দিতে গেলে আয়ান রাগী লোক নিয়ে তাকালে নদী মাঝখানে রেখে ডিম দিয়ে খেতে লাগলো। আয়ান নদীর প্লেটের এক সাইডে রেখে ঠেকে দিলে মাংস। নদী বলে ওঠে, এটা কি করলে? খান, বেশি কথা বলেন না। তুমি হা করো, আমি খাওয়াই দিই। একটু খেয়ে দেখো কেমন লাগে। আমার অ্যালার্জি আছে, আপনি খান। ও আচ্ছা। নদী খেতে লাগলো। দুজন খাওয়া শেষ করে নিলে আয়ান বলে ওঠে, আরও কিছু খাবেন? পেটে জায়গা নাই, তুমি খাবে কি? না, আমারও পেট ভরে গেছে। নদী আয়ান উঠে পড়লে নদী বিল দিতে যাবে। আয়ান ওয়ালেট থেকে টাকা বের করে বিল দিয়ে দিল। নদী বলে ওঠে, এইটা কি করলে? চলেন। আমার প্রশ্নের উত্তর দাও। মানুষজন তাকিয়ে আছে, এখন থেকে চলেন। আয়ান চলে যেতে নিলে নদী আয়ানের পেছন পেছন যেতে লাগলো। নদী আয়ানকে বলতে লাগলো, আমাকে বিল দিতে দিল না কেন? তোমার কাছে তো বেশি টাকা নেই, তাহলে কেন এরকম করলে? মায়া মানুষের টাকা দিয়ে খাবো আমি? সো ফানি। শুনেন, আমার সামর্থ্য অনুযায়ী আমি খাওয়ানোর চেষ্টা করছি, আর আপনি আমার স্ত্রী হয়ে গেছেন, সেখানে আপনার টাকায় খাওয়া আমার পক্ষে সম্ভব না। আর আসল কথা, আমি কারো টাকায় খাই না, নিজের ইনকামের ভিতরে সব কিছু করি, তাই এই বিষয় নিয়ে কোনো কথা শুনতে চাই না। স্ত্রী কি পর হয় নাকি যে তাদের কোনো কিছু নেওয়া যাবে না? বিপদে যদি স্ত্রী তার স্বামীর পাশে নাই থাকতে পারে, তাহলে কেমন স্ত্রী হইলাম? আপনি সম্পর্কটা অন্যভাবে নিয়ে যাচ্ছেন। আপনি ভুলে যাইয়েন না, আমাদের এই বিয়ের মধ্যে থাকা সম্ভব না। আজকে রাত পর্যন্ত আপনার সাথে থাকা, সকাল হইলে দুইজন আলাদা পথ। আচ্ছা, শুনে দেখি কম টাকায় কোনো রুম ভাড়া পাওয়া যায় নাকি? আয়ান কম ভাড়ায় হোটেল খুঁজতে লাগলো। কোনো জায়গায় খালি রুম পাইলই না। নদী বলে ওঠে, আমি যেখানে নিয়ে যাই সেখানে যাবে, বেশি কথা বলবে না। আপনি একা থাকেন গা, যান। চলো তো। নদী আয়নের হাত ধরে টেনে দামি হোটেলের সামনে চলে গেল। ভিতরে গিয়ে রুম একটা পেয়ে যায়। আয়ান বলে ওঠে, তাহলে তো হয়ে গেল, আপনি যান, আমি চলে যাই। কথা কম বলো, চলো। নদী আয়নের হাত ধরে চাবি নিয়ে যেতে লাগলো। আয়ান নদীর হাতের দিকে তাকিয়ে থেকে যেতে লাগলো। রুমে চলে গেলে নদী বলে ওঠে, থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। আর খবরদার এখান থেকে চলে যাবে না। আমি চলে গেলে ভালো হইতো, আপনি একটু বুঝেন। রিল্যাক্স। আবার কোনোদিন দেখা হইলে ভাড়া অর্ধেক অর্ধেক দিও, তাহলেই হয়ে যাবে। নদীর কথা শুনে আয়ান বলে ওঠে, ওকে। নদী ওয়াশরুমে চলে গেল। নদী ফ্রেশ হয়ে আসলে আয়ান চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে সোফায় বসে পড়ল। নদী বলে ওঠে, ওকে শুয়ে পড়ো, আমার অনেকটা টায়ার্ড লাগছে। ওকে, শুয়ে পড়েন। আয়ান সোফায় শুয়ে পড়লে নদী বলে ওঠে, তুমি চাইলে খাটে শুয়ে পড়তে পারো, মাঝখানে পার্টিশন দিয়ে রাখতে পারো। না, আমার হাত পা তুলে দেওয়ার অভ্যাস। আপনি থাকেন ওইখানে, গুড নাইট। আয়ান চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আয়ান ঘুমিয়ে গেলে নদী আয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। 2 বছর পর। স্যার, আমি নিঃস্বার্থভাবে আপনার কোম্পানিতে কাজ করলাম, আর আপনি আজ বলছেন আমি আপনাদের লিঙ্কগুলো অন্য কোম্পানিতে বিক্রি করে দিয়েছি। তুই যদি না করস তাহলে ওই পোলা, তুই ছাড়া তো এই লিঙ্কের কথা কেউ জানতো না। দেখেন স্যার, আমি কিছু করি নাই, আমাকে ফাঁসানো হচ্ছে। এই অফিসে কেউ এমন কিছু করছে, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন। তুই করছস, আমাকে কিছু দেখতে হবে। তুই এখন এই কোম্পানি থেকে চলে যা, যার কাছে বিক্রি করছস তার কোম্পানিতে কাজ কর, বের হ। রনি ধাক্কা দিয়ে বের করে দিতে সাথে সাথে আয়ানকে কেউ ধরে ফেললো। রাইসা বলে ওঠে, আয়ান কিছু করেনি, সব আপনি করেছেন। অন্যের উপরে দোষ চাপাতে লজ্জা করে না? ম্যাম কি বলছেন? আমি কেন এমন কাজ করব?
রাইসা ফোন চালু করে ভিডিও ফুটেজ দেখালে রনি ঢোক গিলতেই লাগলো। রনি কিছু বলার আগে কার্ড দিয়ে বের করে দিল। রাইসা আয়ানকে বলল, আয়ন, তোমার সাথে কিছু কথা ছিল। ধন্যবাদ ম্যাম, আমাকে এভাবে বাঁচিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ দিতে হবে না আয়ান, আমার সাথে একটু আমার কেবিনে আসো। রাইসার সাথে আয়ান তার কেবিনে চলে গেলে আয়ান কেবিনে ঢুকতেই রাইসা দরজা লাগিয়ে দিলে আয়ান চমকে উঠল। আয়ান বলে ওঠে, ম্যাম দরজা লাগিয়ে দিচ্ছেন কেন? ভয় পেও না, বসো এখানে। আয়ান আস্তে আস্তে ভয়ে সোফায় বসলে রাইসা বলে ওঠে, আরে এত ভয় কেন পাচ্ছ? আমি কি খেয়ে ফেলবো নাকি? শোনো, তোমার জন্য একটাই অফার আছে। কি অফার ম্যাম? তুমি তো এতিম, তাই না? হুম। আমাকে বিয়ে করবে? রাইসার কথা শুনে আয়ান লাফ দিয়ে উঠে পড়ে বলে, ম্যাম কি বলেন? আরে সিরিয়াসলি না, তুমি 3 মাসের জন্য আমার হাজবেন্ড হবে। আমার ফ্যামিলির সামনে শুধু আমার হাজবেন্ড হয়ে থাকবে। এর বিনিময়ে যত টাকা চাও আমি সব দিব, শুধু 3 মাস আমার হাজবেন্ড হয়ে থাকতে হবে। ম্যাম এসব কি বলেন? আপনি আপনার ফ্যামিলিকে কেন ঠকাবেন? আমি ঠকানো কাজের ভিতরে নাই, আপনি অন্য কাউকে দেখেন। আয়ান, আমার ব্যাপারটা বোঝো। আমার বয়ফ্রেন্ড এখন খুব ব্যস্ত, ওই দেশে আসতে তাও 1 বছরও লাগতে পারে। এতদিন আমার ফ্যামিলি কখনোই আমাকে রাখবে না। যদি স্বামী নিয়ে যায় তাহলে ওরা রাগারাগি করলেও আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিবে না। আমি আমার বয়ফ্রেন্ডকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ তুমি আমাকে সাহায্য করো। ম্যাম ফ্যামিলিকে ঠকানোর মতো জঘন্য কাজ আমি করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি অন্য কাউকে দেখেন, আমাকে দয়া করে ছেড়ে দেন। আয়ান, আমার বয়ফ্রেন্ড একমাত্র তোমাকে বিষয় করেছে। ওয়েট, আমি তোমাকে ওর সাথে কথা বলিয়ে দিই, তাহলেই বুঝতে পারবে। রাইসা কল করতে লাগলো। কল রিসিভ করলেই রাইসা বলে ওঠে, জান, তোমাকে যে আমার এক এমপ্লয়ের কথা বলতাম, তুমি যাকে বাঁচাতে আমাকে কাছে ভিডিও ফুটেজ দিলে, তুমি একটু ওর সাথে কথা বলো। ওই ছেলেটা রাজি না। না, ওই রাজি হতে চাচ্ছে না, তুমি এটুকু বোঝাও না। আচ্ছা, ওর সামনে ফোনটা ধরো। রাইসা ফোনটা আয়নের সামনে ধরলে আয়ন সাথে সাথেই ফোন কেটে দিয়ে বলল, ঠিক আছে, আমি আপনার হাজবেন্ড হতে রাজি আছি। রাইসার অবাক হয়ে বলে ওঠে, কি হলো? এটাই তুমি রাফির সাথে কথা না বলে এভাবে কল কেটে দিলে, আর এখন বলছো হাজবেন্ড হতে রাজি আছো? আপনি কি চান আমি আপনার হাজবেন্ড হয়ে যাই, নাকি চান না? চাই। তাহলে কবে যাবেন আমাকে জানিয়ে দিয়েন, আমি আমার কাজ করতে গেলাম। তুমি কি রাফিকে চেনো? না, আমি কিভাবে ওনাকে চিনবো? তাও ঠিক। আচ্ছা যাও, সকালে ব্যাগ গুছিয়ে স্টেশন এসেছো, আমি কল দিব। ঠিক আছে। আয়ান চলে গেল। রাইসা রাফিকে কল দিয়ে কথা বলতে লাগলো। সন্ধ্যার দিকে অফিস ছুটি হইলে আয়ান বাসায় চলে গেল। আয়ান বাসায় গিয়ে রান্না করতে লাগলো আর রাকিব সাথে কথা বলতে লাগলো। কথা শেষ হইলে আয়ান রান্না শেষ করে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে কিছুক্ষণ ফেসবুকিং করে রাত হইলে খেতে চলে গেল। খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে রাইসার ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। আয়ান কল রিসিভ করতে রাইসা বলে ওঠে, আয়ান, কোথায় তুমি? ম্যাম 10 মিনিট লাগবে। তাড়াতাড়ি রেডি হয়ে আসো, 15 মিনিট সময় আছে। ওকে ম্যাম। আয়ান ফোন রেখে তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নিল। তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেল। আয়ান রিক্সা নিয়ে সোজা স্টেশনে চলে গেল। স্টেশনের সামনে গিয়ে দেখে ট্রেন চলে এসেছে। রাইসা উঠতে যাবে। আয়ান দৌড়ে রাইসার সাথে উঠে পড়ল। রাইসা আয়ানকে দেখে বলল, আসলে তাহলে এতক্ষণ কই ছিলে? আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। আমি যেহেতু কথা দিয়েছি সেখানে আমি কথা রাখবই। চলো। রাইসার সাথে আয়ান চলে গেল। নিজেদের সিটে বসে পড়ল। রাইসা রাফির সাথে ফোনে কথা বলতে লাগলো। আয়ান আর চোখে দেখতে লাগলো। রাফি দুষ্টুমি করে বলে ওঠে, তোমার জামাই ওইভাবে তাকিয়ে থাকে কেন? কথা বলবে নাকি? আমার সাথে কেউ কথা বলতে চাইলে আমি কিছু মনে করব না। সরি স্যার, আমি কারোর সাথে কথা বলতে ইচ্ছুক না, আপনারা কথা বলেন। আয়ান কথাগুলো বলে বাইরের দিকে তাকিয়ে থাকলো। রাফির সাথে রাইসার সারা রাস্তা কথা বলতে লাগলো। রাফি বলে ওঠে, তোমার ছোট্ট হাজব্যান্ডের মনে হয় ক্ষুধা লাগছে, খাবার নিয়ে আসো নাই? রাফি, বাজে কথা বলবে না। বারবার ওকে আমার হাজবেন্ড কেন বলছো? তোমার যদি রাগ হয় তাহলে নিজে চলে আসো,
তা তো আসতে পারবে না, ফ্যামিলিকে বলার সাহসও পাও না, যত সব। আরে বাবা, রেগে কেন যাচ্ছ? আমি তো মজা করে বলছি। যাই হোক, তোমরা খেয়ে নাও, আমি মিটিংয়ে যাব। রাফি কল কেটে দিলে রাইসা আয়নের দিকে তাকাতে দেখে আয়ান সামনে বাচ্চা মেয়ের সাথে দুষ্টুমি করছে। রাইসা আয়নের আর বাচ্চা মেয়েটার কাণ্ড দেখে হেসে দিল। রাইসা আয়ানকে বলল, আয়ান, বিরিয়ানি খেয়ে নাও। কিছু খাবো না, পানি হবে কি? হুম। রাইসা পানি দিলে আয়ান পানি খেয়ে বাইরের দিকে তাকালো। রাইসা বিরিয়ানি খেতে জোর করলে আয়ান খেতে রাজি হলো না। রাইসা বলে ওঠে, কি সমস্যা তোমার? দুপুর হয়ে গেল, ক্ষুধা লাগে নেই নাকি? আপনি খান তো। আয়ান কথাগুলো বলে কানে হেডফোন দিয়ে সুরা শুনতে লাগলো। 5টার দিকে স্টেশন থেকে নেমে পড়লো। আয়ান নিজের ব্যাগ কাঁধে নিয়ে রাইসার লাগেজ নিয়ে যেতে লাগলো। রাইসা আয়ানের পেছন পেছন যেতে লাগলো। আয়ান স্টেশন থেকে বের হইলে রাইসা বলে ওঠে, আসি। আপু, আশিক দৌড়ে এসে রাইসাকে জড়িয়ে ধরে বলে, আপু কেমন আছো? আর ভুয়া দুলা ভাই এইটা নাকি? বাট এইটা ছোট লাগছে, কেউ বিশ্বাস করবে কিনা সন্দেহ আছে। আমার থেকেও তো ছোট লাগে। আপনি জানেন আমি ভুয়া হাজব্যান্ড? আমার ইয়ে দুলা ভাই তো রাফি চৌধুরী আর এই গ্রুপের মালিকের ছেলে। ও আচ্ছা। লাগেজ নিয়ে চলো। রাইসা কথায় আয়ানের হাত থেকে লাগেজ নিয়ে যেতে লাগলো। আয়ান ওদের সাথে যেতে লাগলো। 3 জন গাড়িতে উঠে যেতে লাগলো। আশিকের ফোনে কল আসতে সামনে ফোন রেখে কল রিসিভ করে ড্রাইভিং করতে লাগলো আর কথা বলতে লাগলো। আয়ান বাইরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। একটা পুরনো জমিদার বাড়ির ভেতরে গাড়িটা থামলো। আয়ান গাড়ি থেকে নেমে রাইসা বলে ওঠে, ভেতরে চলো। এটা তো জমিদার শেখ বাড়ি, তাই না? হ্যাঁ, আমার দাদার বাবা ছিলেন সে। ও আচ্ছা। ভেতরে চলো। আর তোমাকে দুপুরে যা যা বলেছিলাম মনে আছে? জি ম্যাম। বউবালা শেখো। ম্যাম কি? সরি। আয়ান রাইসা আশিকের সাথে যেতে লাগলো। ভিতরে ঢুকলে রাইসাকে সবাই জড়িয়ে ধরলো। রাইসা সবার সাথে কথা বলতে লাগলো। হঠাৎ করে আয়নের চোখ সিঁড়ি বয়ে নামা মেয়েটার দিকে গেল। আয়ন চমকে গেল। রাইসা মেয়েটাকে দেখে জড়িয়ে ধরে বলল, কেমন আছোস? আলহামদুলিল্লাহ, অনেক শুকিয়ে গেছিস। খাবার ঠিক মতো খাস না নাকি? নাটক কম করো পিও। নিজের দিকে তাকিয়ে অন্যজনের দিকে তাকিয়ে কথা বলেন। রাইসার কথা শুনে সবাই হেসে দিল। নদীর আম্মু সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, আশিক, এই ছেলেটাকে। নদীর আম্মুর কথা শুনে আয়ান সালাম দিল। নদী আয়নের দিকে তাকালে বুকের ভিতর ঠুক করে উঠল। রাইসা নদীকে ছেড়ে দিয়ে বলে, বড় আম্মু, আমার হাজবেন্ড আয়ান। আর এইদিকে আছো? সরি, সবার সাথে কথা বলতে গিয়ে তোমার সাথে পরিচয় করে দিতে ভুলে গেছি। রাইসার কথা শুনে নদী কয়েক পা পিছিয়ে গেল। সাথে সবাই থমকে গেল। রাইসার আম্মু বলে ওঠে, আমাদের না জানিয়ে তুই বিয়ে করে ফেলেছিস? উপায় ছিল না আম্মু। তোর দাদু, আব্বু, চাচুরা জানলে কি হতে পারে ভাবতে পারছিস? আর তুই কিভাবে আমাদের না জানিয়ে বিয়ে করলি? আমাদের তো একবার জানাতে পারতি। কি জানাবো? তোমরা কি বলেছো আমি আসলে আমাকে বিয়ে দেবে? তো আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছি। আর আমি বিয়ে করে সোজা এখানে নিয়ে এসেছি। বাসর তো আর করি নাই, তাই না? বউ কি ধরনের কথা বলো? বড়দের সাথে এভাবে কেউ কথা বলে নাকি? জান, চুপ করো, আমি কথা বলছি তো। কাকি বাদ দেন তো। আব্বু, চাচু, দাদুকে শান্ত কিভাবে করতে হবে সেটাই নিয়ে ভাবতে হবে। সত্যি কি তোরা বিয়ে করছোস রাইসা? এই ছেলেকে দেখে তো ছোটদের মতো লাগছে। ওই আমার জুনিয়র, বাট আমরা একে অপরকে ভালোবাসি। বয়স কোনো ব্যাপার না। যান, চলো রুমে যাই। রাইসা আয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। নদীর থ হয়ে এক নজর তাকিয়ে আছে। আয়ান নদীর দিকে তাকিয়ে ভাবতে লাগলো, শেষমেশ কিনা নিজের শ্বশুর বাড়িতে চলে আসলাম। আল্লাহ জানে উনি মনে মনে কি ভাবছে। আবার যদি রেগে আমার নামে মামলা দেয়, কারণ আমি তো তাকে ডিভোর্স দেই নাই। কি যে করব আল্লাহ ভালো জানে। আয়ানকে নিয়ে সোজা রাইসা রুমে চলে গেল। আয়ান হাত সরিয়ে দিয়ে বলে, আপনি বড়দের সাথে এমন ব্যবহার করেন কিভাবে? আর বাসর কথা বলতে লজ্জা লাগে না? এই, তোমার সাথে কি সত্যি বাসর করবো নাকি? চুপ থাকো, আমার ফ্যামিলির ব্যাপার আমি বুঝে নিব। যাও, ফ্রেশ হয়ে নাও। রাইসা আয়ানকে ওয়াশরুম দেখিয়ে দিলে আয়ান ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে পোশাক চেঞ্জ করে বের হইল। বারান্দায় শার্ট প্যান্ট মেলে দিয়ে খাটে এসেছে বসলো। রাইসা ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হইলে নদী রুমের ভিতরে ঢুকলো।
রাইসা নদীকে দেখে বলে, কিছু বলবি? দুলাভাইকে নিয়ে নিচে আয় খেতে। নদী, তুই একটু ওকে খাবার এখানে দিয়ে যা, আমি একটু বের হব, আমার কাজ আছে। কোথায় যাবেন? আপুর সাথে দেখা করতে যাব, কোম্পানির বিষয়ে কিছু কথা ছিল। ও আচ্ছা। রাইসা চলে গেল। নদী নিচে গিয়ে খাবার নিয়ে এসেছে। রাইসার রুমে ঢুকলো। আয়ান নদীকে দেখে উঠে বসে পড়লো। নদী টি টেবিলের উপরে খাবারগুলো রেখে বলল, খেয়ে নেন দুলাভাই। এইটা আপনাদের বাসা? আপনার বোন হয় রাইসা? আপনি তো অনেক চালাক মানুষ। আপনাকে দেখে বড্ড অবাক হইলাম। আমার কেন জানি মনে হচ্ছে আপনি ইচ্ছে করে রাইসাকে ফাঁসিয়ে এই বাসায় এসে ঘর জামাই হয়েছেন। ঠিক বলছেন। আপনারা তো বড়লোক মানুষ, আপনাকে বিয়ে করে তো কোনো কিছু পেলাম না, তাই আর কি আপনার বোনকে ধরলাম। আপনার বোনকে ধরে লাভ হয়েছে। আপনার বোনের কোম্পানি আছে, নিজস্ব সব কিছু আছে, আমার আর অভাব থাকলো না। পায়ের উপরে পা তুলে বসে খাবো। আয়ানের কথা শুনে নদী রেগে আয়ানের কাছে গিয়ে আয়ানের কলার ধরে রেগে বলে, তুই আমাকেও সেদিন ফাঁসিয়েছিলি তাই না? ওরা তোর লোক ছিল তাই না? তুই যদি ভেবে থাকস রাইসার মাধ্যমে এই বাড়ির দিকে নজর দিবি, তাহলে জীবনে বড় ভুল করবি। আমি বেঁচে থাকতে তোকে কিছুই করতে দিব না। নদীর কথা শুনে আয়ান হাসতে লাগলো। নদী রেগে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আয়ান নদীকে খাটের উপরে ফেলে দিয়ে নদীর 2 হাত চেপে ধরে, ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর চোখ বড় বড় করে ফেললো। নদী আয়ানের থেকে ছোটার চেষ্টা করতে লাগলো। আয়ান নদীর পেটে হাত দিয়ে নদী কেঁপে উঠল। 3 মিনিট পর নদীর ঠোঁট ছেড়ে দিলে নদী চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। নদী আয়ানের 2 গালে থাপ্পড় মারতে লাগলো। নদী কান্না করতে করতে বলতে লাগলো, আমার হাজবেন্ড হয়ে অন্য কাউকে বিয়ে করতে কি বিবেকে বাঁধলো না? তোর টাকা প্রয়োজন হইলে আমাকে বলতে পারতি, তুই অন্য কাউকে কেন বিয়ে করলি? আয়ান নদীর বুকে মাথা দিয়ে 2 হাত খাটের সাথে চেপে ধরে বলে, আমাকে কি ভালোবাসেন নাকি? তোকে কেন ভালোবাসবো? এই জন্য বলে এতদিনে মানুষ চেনা যায় না। এই জন্য বলে একদিনে মানুষ চেনা যায় না। তুই এত খারাপ, সামান্য টাকা সম্পদের জন্য আমার কাজিনকে বিয়ে করে এই বাড়িতে আসলি। তুই সব চেনার পর কেন আমার সাথে যোগাযোগ করলি না? যোগাযোগ করলে তো আমি তোকে ফিরিয়ে দিতাম না? যা টাকা লাগে, যা দরকার আমি তোকে দিতাম। নদী কথাগুলো বলে অচরে কান্না করতে লাগলো। আয়ান বুকের ওপর থেকে মুখ তুলে ঠোঁটে আলতো করে কিস করে, চোখের পানিগুলো ঠোঁট দিয়ে চুষে নিতে লাগলো। নদী কেঁপে কেঁপে উঠতে লাগলো। আয়ান বলে ওঠে, আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে আপনার থেকে কিভাবে কিছু চাইতাম বলেন? উল্টা আপনি আপনার ফ্যামিলিকে দিয়ে আমাকে মারতেন, তাই আপনার বোনকে বেছে নিলাম। ছাড় আমাকে, আমার বোনকে নিয়ে সুখে থাক, আমাকে ছেড়ে দে। নদীর কথা শুনে আয়ান হাত ছেড়ে দিয়ে নদীর উপর থেকে উঠে পড়লো। নদী উঠে ওড়না ঠিক করতে লাগলো আর কান্না করতে লাগলো। আয়ান উঠে সোফায় বসে খাবার খেতে লাগলো। নদী অছরে কান্না করতে লাগলো। আয়ান বলে ওঠে, খাবার খাইছেন দুপুরে? তুই খা, তোর শ্বশুর বাড়িতে খাবার জন্মের খাবার খা। জন্মের খাবার আবার কেমন দেখা যায়? লুচ্চা বদমাইশ। ও লুচ্চা বদমাইশের মতো দেখা যায়। কুত্তা বিড়াল, তোকে আমি খুন করে ফেলবো। যাক বাবা, আমি আবার কি করলাম? শ্যালিকা কান্না বন্ধ করে পাশে এসে বসো। কুত্তা, আমি তোর স্ত্রী, তুই আমাকে শালিকা কোন হিসেবে বলস? থুপকু, বড় বউ আসো, একটু কাছে বসো তো। চুপ কর। নদী বের হয়ে যেতে নেবে, তখন আয়ান নদীর দিকে যাবে। সাথে সাথে আশিক এসেছে পরে। আয়ান সোফায় বসে খাবার খেতে লাগলো। নদী বলে ওঠে, দুলা ভাইয়ের কাছে থাক, কিছু লাগবে কিনা? ওকে যাও, আমি দেখছি। নদী চলে গেল। আশিক খাটের ওপরে বসে বলতে লাগলো, তোমার বাসা কোথায়? তোমার ফ্যামিলি থেকে কে আছে? স্যার, এখানে কেন এসেছি ভালো করে জানেন। আমার বাসা কই, আমার ফ্যামিলিতে কে কে আছে এসব বলতে আগ্রহ না, আপনাদের কাজ হইলে হলো। পরিচিত দিতে কি সমস্যা শুনি? কোনো কাহিনী করে ভাগবে নাকি? আপনার যেইটা ভাবার ভাবেন, আমি কোনো কিছুর উত্তর দিতে বাধ্য না। আয়ান কথাগুলো বলে খাবার খেতে লাগলো। খাবার শেষ হলে হাত ধুয়ে পানি খেয়ে উঠলে সাথে সাথে আশিক বলে ওঠে, চলো ঘুরতে যাই। রুমে একা একা কি করবে? কোথায় যাবেন? চলো আমার সাথে। আয়ান আশিকের সাথে নিচে নামতে লাগলো। আশিক বলে ওঠে, আম্মু আমরা বের হচ্ছি, আপু আসলে বলে দিও। আশিক আয়ান চলে গেল। নদীর আম্মু বলতে লাগলো, যাই বলিস, রাইসার কিন্তু রুচি ভালো আছে।
ছেলেটা দেখতে মাশাআল্লাহ আছে, মানুষের ভিতরে ধরানো যাবে। ভাবি আপনি এসব বলছেন, আর আমি এদিকে আমি চিন্তায় মরছি যে শ্বশুর মশাই ভাইজান রাইসার বাবা কিভাবে নিবে। দুজন কথা বলতে লাগলো। আয়ান আশিকের সাথে ঘুরতে লাগলো। রাত 8টার দিকে আশিকের সাথে আয়ান বাসার ভিতরেই ঢোকে। দেখে নদীর আব্বু রাইসাকে থাপ্পড় মেরে বলছে, তোমাকে আমরা এই শিক্ষা দিয়েছি, যাকে তাকে ধরে নিয়ে এসে বলবে বিয়ে করে এসেছি, ও আমার হাজব্যান্ড, মেনে নেন। তুমি এখন তোমার হাজব্যান্ডকে নিয়ে এখান থেকে বের হয়ে যাবে। আব্বু অলরেডি সবাই জেনে গেছে এই ছেলেটা আপুর